নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করছি। অবশেষে সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে থাকতেই পদত্যাগ দায়িত্ব নিচ্ছেন নতুন দলে, স্বাগত জানালো বিএনপি। এই অঙ্গনে সকলের অধিকার আছে দল গঠন করার, সকলকে স্বাগত জানাতে হবে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। নিজেরা হানাহানি করলে অপরাধীরা সুযোগ পাবে, সতর্ক করলেন সেনাপ্রধান। দলগুলোর ঐক্য ধরে রাখার তাগিদ তারেক রহমানের। রাজনৈতিক দলের গুলোর ভিতরে ঐক্যের যাতে কোনো ফাটল না ধরে। ছিনতাই হত্যাকাণ্ডে জনমনে বাড়ছে উদ্বেগ, স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা চান সাধারণ মানুষ। গাফিলতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। পিলখানা হত্যাযজ্ঞের 16 বছর, জাতীয় শহীদ সেনা দিবসে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশায় পরিবার। তিন শক্তির চক্রে জিম্মি সরকারি ক্রয় খাত, বলছে টিআইবি। কেনাকাটায় দুর্নীতি অপচয়ে ব্যয় হয় বাজেটের 27% অর্থ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও এক ধাপ অগ্রগতি, জাতিসংঘে মস্কোর পক্ষে ভোট যুক্তরাষ্ট্রের। চলতি বছরই যুদ্ধ বন্ধের আশা জেলেনস্কির। চলে যাব পুরো খবরে। অবশেষে অন্তর্বর্তী সরকার থেকে সরে দাঁড়ালেন নাহিদ ইসলাম। রাজনীতির খাতায় নাম লেখাতে ছাড়লেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সাংবাদিকদের জানান, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চান। জুলাই আন্দোলনে তৈরি হওয়া জন আকাঙ্ক্ষা পূরণে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল সরকার থেকে পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে প্রধান উপদেষ্টার হাতে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে আসেন তিনি। পদত্যাগপত্রে উপদেষ্টা পরিষদে তাকে সুযোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে আসা নাহিদ ইসলাম বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এখন জনগণের পাশে থাকতে চান তিনি। নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত 6 মাসে সরকারের কাজের ছোটখাটো মূল্যায়নও করেন নাহিদ। আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। উপদেষ্টা পরিষদে থাকা অন্য 2 ছাত্র উপদেষ্টাও কি পদত্যাগ করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন নাহিদ ইসলাম। যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে, তারা এখনো সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নতুন এই দল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যার জন্য আমরা 16 বছর আন্দোলন করছি, একটি মুক্ত রাজনৈতিক অঙ্গন। এই অঙ্গনে সকলের অধিকার আছে দল গঠন করার, সকলকে স্বাগত জানাতে হবে।
এবং আমাদের মধ্যে মতভেদ থাকবে, সকলের মধ্যে অনেকগুলো ছাত্র রাজনৈতিক দল হয়েছে, আরও 3-4টা হয়েছে, এটার বাইরেও তো 3-4টা হয়েছে। এই এখন সকলের অধিকার আছে, সবাই আসুক রাজনৈতিক অঙ্গনে এবং একটা সুসম্পর্কের মাধ্যমে, পরস্পরের প্রতি সম্মানের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে আনতে হবে। মতবিরোধ থাকবে, মতভেদ থাকবে, কিন্তু সম্মানের সাথে, একে অপরের সাথে আমাদের এই সংস্কৃতি বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। নাহলে শেখ হাসিনার পতন ঘটিয়ে, স্বৈরাচারকে, ফ্যাসিস্টের পতন ঘটিয়ে কোনো লাভ হবে না। হানাহানি, কাদা ছোড়াছড়ি না করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর একার কাজ নয় জানিয়ে সেনাপ্রধান আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেকের বিচার চলছে। রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে এমন আয়োজন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় রাজনৈতিক ও বাইরের শক্তির ভূমিকার বিষয় নিয়ে কাজ করবে কমিশন। সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করছে, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। Free, fair and inclusive election, and that election should be within December. আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough. সেনাপ্রধান ও বাহিনী নিয়ে কিছু মানুষ বিদ্বেষ ছড়াচ্ছে উল্লেখ করে তিনি এগুলো বন্ধ করে বরং পরামর্শ দেওয়ার আহ্বান জানান। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ ব্যাখ্যা করে নিজের মতামত তুলে ধরেন জেনারেল ওয়াকারুজ্জামান। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। বিভিন্ন দোষারোপ, গুম ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। সেনাপ্রধান জানান, সুন্দর সুশৃঙ্খল দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে যেন গণতন্ত্র রক্ষা ও সংস্কার হয়। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। দেশের বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, নির্বাচন ইস্যুতে সরকারের পক্ষ থেকে আসা বিভিন্ন ধরনের বক্তব্য পরিস্থিতি জটিল করছে। মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অন্তর্বর্তী সরকারকে সফল করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে টাউন হল জুড়েই দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি। অনুষ্ঠান জুড়েই মূল আকর্ষণ ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য। নতুন নেতৃত্ব নিয়ে সামনের দিনে কিভাবে জনগণের সমর্থন অর্জন করবে বিএনপি, বক্তব্যের শুরুতেই সেই বিষয়ে কথা বলেন তারেক রহমান। একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা।
বলেন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের কথা বলবে সেটাই যৌক্তিক। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি, আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জানিয়ে তারেক রহমান বলেন, দেশে যত বেশি গণতন্ত্রের চর্চা হবে তত বেশি দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা যাবে। আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে, কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয়, তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশের আইন শৃঙ্খলার উন্নতি, পতিত ফ্যাসিবাদ সরকারের দোসরদের বিচার এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার দেশের ৮ জেলায় সমাবেশ পালন করেছে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24। চুরি, ডাকাতি আর খুন খারাপিতে উদ্বেগ বাড়ছে জনমনে। দর্শক, কোনো এলাকার পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্বেগ, উৎকণ্ঠা পরিণত হয়েছে ভয়, শঙ্কা আর আতঙ্কে। এমন অবস্থায় স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা চান সাধারণ মানুষ। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বরাবরের মতোই কঠোর অবস্থানে সরকার। অপরাধীদের ধরতে ডেভিল হান্টের পাশাপাশি চলছে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। স্বরাষ্ট্র উপদেষ্টার আশা খুব শিগগিরই উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির। রাজধানী ঢাকা যেন এক অস্থির শহরের নাম। নিত্য ভোগান্তির বাইরে প্রতিদিনই অপরাধের ঘটনা আলোচনায় আসছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে খুব বেশি নিরাপদ নয় নগরের অনেক এলাকা। অপরাধীদের ধরতে একদিকে চলছে ডেভিল হান্ট, তার মধ্যে প্রতিদিন হচ্ছে চুরি, ডাকাতি, এমনকি খুন, ধর্ষণের মতো ঘটনা। পরিস্থিতি ঠিক রাখতে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম ঘোষণা করেছে সরকার। এমন বাস্তবতায় কতটা নিরাপদে, কতটা স্বস্তিতে আছেন নগরবাসী? ছিনতাইকারী, দর্শনকারী হইতে সর্বকিছু বর্তমান বাংলাদেশে চলতে আছে। প্রশাসন চুপচাপ হয়ে বসে আছে, আমার কাছে মনে হচ্ছে তাই। নিরাপত্তা বাহিনী পাওয়া যায় না খুঁজলে। কেবল রাজধানীতেই নয়, দেশ জুড়েই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা কিংবা খাগড়াছড়ির সাজেকে আগুনের ঘটনা ভাবাচ্ছে নতুন করে। এখানে যতটুকু সাজেক, পুরো সাজেক 4 কিলোমিটার, আমাদের আধা কিলোমিটার মতো জায়গা পুড়ে গেছে। আমাদের পরও আমরা এদিকে নামাজ পড়ছি, এদিকে ডাকাতি হচ্ছে। কিন্তু বিপ্লব পরবর্তী বাংলাদেশ কেন অস্থির হচ্ছে দিন দিন? কেন বাড়ছে সংঘাত, সহিংসতা? অনুসন্ধানে দেখা গেছে শেখ হাসিনার পতনের পর সবাই নিজেদের অতিরিক্ত ক্ষমতাবান মনে করছে। এখনো পূর্ণ মনোবল ও জনবল নিয়ে কাজ শুরু করতে পারেনি পুলিশ। থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে অপরাধমূলক কাজে। বন্ধ শিল্প কারখানার বেকার শ্রমিকরা জড়াচ্ছে চুরি, ডাকাতিতে। এসবের সঙ্গে আছে ফ্যাসিবাদী সরকারের দোসরদের নানা চক্রান্ত, ষড়যন্ত্র। সব মিলিয়ে এক ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। অভ্যুত্থানের পরে মানুষের যে একটা মানসিক পরিবর্তন, সবাই এখন যে ধরনের এক ধরনের যেই একটা স্ট্রেসফুল অবস্থার মধ্যে আছে, সেটাকে ডিল করার জন্য এই বাহিনীর মধ্যে আসলে কিছু কোঅর্ডিনেশন, ট্রেনিং, কিছু মিটিং এবং পলিসি ঠিক করে আসলে কাজগুলো করা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা করছে পুলিশ, যদিও তাতে ভরসা পাচ্ছে না সাধারণ মানুষ। যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, শিগগিরই আরও স্বাভাবিক হবে সামগ্রিক পরিস্থিতি। এটা সাজিয়েছি, এটা দেখে যদি কোনো জায়গায় কোনো রকমের গাফিলতি আমার কর্মচারী বা আমার বাহিনীর ভিতরে থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশ বলছে, রাষ্ট্র তথা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দরকার হলে আরও কঠোর অবস্থানে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। শ্রদ্ধা, ভালোবাসায় পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করল বাংলাদেশ। সকালে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান স্বজনরাও। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে কাজ করছে স্বাধীন তদন্ত কমিশন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেনাবাহিনীকে দুর্বল করতেই পিলখানায় হত্যাকাণ্ড হয়েছিল।
এবারই প্রথম দিনটি পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। কেবল বাংলাদেশ নয়, বিশ্ববাসী জানে কি নির্মম নিষ্ঠুরতা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে। তবে সবচেয়ে ভালো জানেন স্বজনহারা এসব মানুষগুলো, যারা প্রিয়জন হারিয়ে স্তব্ধ হয়ে আছেন, এখনো বয়ে বেড়াচ্ছেন দুঃসহ ভয়াবহ সেই স্মৃতি। ভয়ঙ্কর এই হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়, যেখানে নির্বিচারে হত্যা করা হয়েছে 57 সেনা কর্মকর্তাকে। বছরের পর বছর চোখের জল আর দহন যন্ত্রণাকে সঙ্গী করে বাঁচা এসব স্বজনরা এবার কিছুটা হলেও প্রশান্তিতে, কারণ বহু বছর পর 25 ফেব্রুয়ারিকে পালন করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে। আমার বুকের ভিতরে কিছু নেই, এটা একটু বেশি দেরি হলেও সেটা আমরা পেয়েছি। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে বনানীতে সামরিক বাহিনীর কবরস্থানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। বিডিআর বিদ্রোহের যে ঘটনা, সেই এরপর যথাক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধাঙ্গ নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক এবং শহীদদের পরিবার স্বজনরা। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে কাজ করছে জাতীয় স্বাধীন কমিশন। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যোগসূত্রে 2 দিন ধরে চালানো হয় এই হত্যাযজ্ঞ। বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণেই এই ঘটনাগুলো ঘটে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজস করে স্বাধীনতার সমস্ত প্রশ্নের কোনো আপোষ নাই। আর শহীদদের পরিবারের দাবি, দ্রুত আইনি জটিলতা নিরসন হোক, নিশ্চিত হোক ন্যায় বিচার। ওই দিন কাউকে আসলে একেবারে ইনোসেন্ট বা একেবারে নিরপরাধ বলা কোনোভাবেই সুযোগ নেই। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কিছু মানুষ দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, এমনটি অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, দেশের স্বার্থে কাদা ছোড়াছড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনার আহ্বানও জানান তিনি। দাবি জানান দ্রুত নির্বাচন দেয়ার। বিজয় অর্জন করে নিয়ে আসেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিডিআর হত্যাকাণ্ড ও জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিডিআরের সাবেক ডিজি শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ অভিযোগ করেন, শেখ হাসিনা ও ভারতের মদদেই পিলখানা ট্র্যাজেডি ঘটেছিল। আমার বাবা মার নির্মম হত্যা, সেনা অফিসারদের নির্মম হত্যা, শুধুমাত্র ক্ষমতা টিকার জন্য, প্রতিবেশী রাষ্ট্র স্বার্থ হাসিল করার জন্য। বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতেই প্রতিবেশী দেশের সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিশে আধিপত্যবাদ বিস্তারের জন্য 25 ফেব্রুয়ারি সেই দিনটাকে একটা কলঙ্কিত দিন হিসাবে এত বড় ঘটনা ঘটাতে পেরেছে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফ মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, কিছু মানুষ দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে, দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক
জায়গায় পৌঁছতে পারি। আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন ২৪-এর গণবিপ্লবকে নস্যাৎ করতে ভারতে বসে চক্রান্ত করছেন শেখ হাসিনা। আজকে সেই আধিপত্যবাদী শক্তি যারা বিদায় হয়েছে তারা যাতে ফিরে না আসতে পারে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। চলে গেলেন বিএনপির বর্ষিয়ান নেতা আব্দুল্লাহ আল নোমান। বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক অঙ্গনে। শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাকে চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সাবেক সংসদ সদস্য ও দুইবারের মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মঙ্গলবার সকাল ৬টায় ধানমন্ডির নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক অঙ্গনে। ধানমন্ডির বাসায় সমবেত হতে থাকেন অনেকে। শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। জানাজার জন্য মরদেহ নেওয়া হয় ধানমন্ডিতে। সেখানে প্রথম জানাজা শেষে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনে। এরপর বাদ আসর নয়াপল্টনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে যে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন সেই পথ ধরে বাংলাদেশে জুলাই আগস্টের পরিবর্তন সাধিত হয়েছে। চট্টগ্রামে আজকে যে সভা হওয়ার কথা ছিল দলের, সেই সভায় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। অর্থাৎ জীবনের শেষ মুহূর্তটুকু পর্যন্ত তিনি দলের কাজে, দেশের কাজে তিনি উৎসর্গ করেছেন। বর্ষিয়ান এই রাজনৈতিক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যেখানে যখন তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা জানেন এই রাজনৈতিক কর্মী খুশি মনে দৌড়ে গেছে সেখানে। এতটুকু তার ক্রান্তি দেখিনি কখনো। শুক্রবার চট্টগ্রামের রাউজানে বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে প্রবীণ নেতাকে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকারি কেনাকাটার প্রক্রিয়া তিনটি শক্তির চক্রে জিম্মি। এই তিন শক্তি হলো আমলাতন্ত্র, ক্রয়পক্ষ ও রাজনৈতিক ঠিকাদার। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদনে এসব কথা তুলে ধরেছে টিআইবি। সংস্থাটি বলছে, প্রতি বছর বাজেটের ২৭% অর্থ এই কেনাকাটার দুর্নীতি ও অপচয়ে ব্যয় হয়। যে অনিয়ম দুর্নীতি হয় তার মাধ্যমে যে ক্রয় মূল্য তার অর্থাৎ বাজেটের প্রায় ২৭% মতো, কমপক্ষে ২৭% মতো অপচয় হয় দুর্নীতির কারণে। আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরো ডিজিটালাইজ হয়ে আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আবার সময় হলো আরো একটা বিরতির। সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে অর্থ বাণিজ্যের খবর। রমজানের নিত্যপণ্যের দাম কোনোভাবেই যাতে না বাড়ে সেই চেষ্টা চলছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র থেকে কথিত $29 মিলিয়ন আসার প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি। জানান, কি উদ্দেশ্যে এই খরচ হয়েছে তা খতিয়ে দেখতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার পক্ষে অবস্থান নিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়। আর সেখানেই মস্কোর পক্ষে অবস্থান নেয় ওয়াশিংটন। এমনকি মার্কিন প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা করেনি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।